এখানে দেখুন আমি ভার্ব মানে হচ্ছে বাংলায় ক্রিয়া বলে, ডেফিনিশনটা আমি লিখে দিয়েছি। যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলে। এবার আমি একটু বিশ্লেষণ করে বলে দিচ্ছি, এটাকে আমি এক্সপ্লেইন করছি, এটাকে আমি অ্যানালাইসিস করছি, ব্যাখ্যা করছি। যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায়, তাহলে যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায়, এর মানেটাকে কোনো কাজ করা হবে। যেমন ধরুন ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, ডু মানে করা, মেক মানে বানানো, প্লে মানে খেলা, সি মানে দেখা, এগুলো কোনো কাজ করা বোঝাচ্ছে। ওয়াক মানে হাঁটা, টক মানে হচ্ছে কথা বলা, স্পিক মানে হচ্ছে বলা, টেল মানে বলা, স্পিক মানে কথা বলা, এই যে সবগুলো, এগুলো কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে। দেখুন আমরা যখন খাই তখন আমাদের কিন্তু চেবোতে হয়, অনেক কিছু করতে হয়, তাহলে ওটা একটা কাজ। স্লিপ মানে ঘুমানো, গ্রামারের ভাষায় কিন্তু ঘুমানোটাও একটা ভার্ব। অর্থাৎ ভার্ব, গ্রামারের ভাষায় ভার্বটা কিন্তু অনেক ব্যাপক। তাহলে এবারে দেখুন হওয়া বা থাকা বোঝায়। হওয়াটা কি? হওয়া মানে হচ্ছে কোনো কিছু হওয়া। যেমন ধরুন আমরা যেরকম বলি যে আই অ্যাম এ প্রফেসর, কেউ বলছে আই অ্যাম এন ইঞ্জিনিয়ার, আবার হি ইজ এ বয়, ইউ আর এ গার্ল। এই যে হওয়া, এই যে আর, এম, ইজ, আর, এই যে এইগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যদি দেওয়া হয়, হি ওয়াজ এ গুড স্টুডেন্ট, সি ওয়াজ এ ভেরি গুড গার্ল, এই যে ওয়াজ, ওয়ার দিচ্ছেন, এগুলো কিন্তু ভার্ব। এটা কিন্তু এখানে কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না, এখানে কন্ডিশন মানে অবস্থা বুঝিয়েছে, কোনো কিছু হওয়া বোঝাচ্ছে। সি ইজ এ গার্ল, তাহলে এখানে লক্ষ্য করুন, এখানে সে হয় একটি বালিকা। আমরা হয়তো বাংলায় বলি না সে সে বালিকা, হয় না দিলেও চলবে, আবার একটাও আমরা বলি না সে বালিকা। তাহলে দেখুন এখানে হয়টা বাংলায় আমরা উজ্জ্ব রাখি, সাইলেন্ট রাখি। বাংলার সময় আমরা বাংলা বলতে গেলে কিন্তু হয় কথাটা বলি না। তো হিন্দিতেও কিন্তু দেখবেন আপনারা হয় কথাটা ওরা বলে, ये एक लड़की है, ওরা কিন্তু বলে ও এক লড়কা হ্যায়। তো এরকম হিন্দিতেও হয় কথাটা বলে, বাংলায় কিন্তু হয় কথাটা আমরা, হয় যে শব্দটা, এই ওয়ার্ডটা আমরা বাংলায় ব্যবহার করি না, কিন্তু ইংরেজিতে কিন্তু ব্যবহার করতেই হবে। আর থাকা বোঝায়, থাকা বোঝায় মানে মালিকানা বা আপনার অধিকারে আছে। যেমন আমার একটা মোবাইল আছে, এই যে থাকা, হ্যাভ। তোমার একটা গাড়ি আছে, ইউ হ্যাভ এ কার, এই যে থাকা বোঝায়, এটাও কিন্তু ভার্ব। তাহলে কি দেখা গেল, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এরাও কিন্তু ভার্ব। তাহলে যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলে। ডেফিনেশনটা তাহলে আমি এখানে ইংলিশে লিখে দিই, যাদের দরকার হবে তারা এই ডেফিনেশনটা ইংরেজিতে তারা লিখে নিতে, ইংরেজিতে তারা এখান থেকে লিখে নিতে পারবে। তাহলে এ ভার্বিস, একটা ভার্ব হলো ডুইং সামথিং, কোনো কিছু কাজ করা। ওই যে বললাম খাওয়া, কথা বলা, এগুলো সব ভার্ব। আর বিইং সামথিং মানে হওয়া। যেমন সি ইজ এ গার্ল, হি ইজ এ বয়, সে একজন বালিকা, সে একজন বালিকা, ও একজন বালক। এইগুলো আমরা কিন্তু বাংলায় হয় কথাটা বলি না, সাইলেন্ট থাকে, উজ্জ্ব থাকে। ইংরেজিতে কিন্তু এই ইজটা দিতেই হবে, অ্যামিজার দিতেই হবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে, আমাদের সকলকে এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে সংজ্ঞাটা আমি এখানে একবার পড়ে দিই। এ ভার্ব ইজ ডুইং সামথিং, বিইং সামথিং অ্যান্ড হ্যাভিং সামথিং। এবারে আমরা দেখব কিরকম ক প্রকার ভার্ব এখানে রয়েছে। বি ভার্ব,
বিভার্ব মানে হওয়া ভার্ব, যে ভার্বের মাধ্যমে কোনো কিছু হওয়া বোঝায়। এখানে দেখুন প্রেজেন্ট টেন্সে আমার কি কি বিভার্ব আছে আমি সেগুলো এখানে লিখে দেখাচ্ছি। প্রেজেন্ট টেন্সে রয়েছে এম, ইজ, আর। এই তিনটে প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। এম, ইজ, আর, আমি এই তিনটে ভার্বকে প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। এই তিনটে ভার্বকে আমি আন্ডারলাইন করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এই তিনটে প্রেজেন্ট টেন্সের ভার্ব আছে, এটা হওয়া বোঝাতে ব্যবহৃত হয়। আই অ্যাম এ বয়, হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট, এগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, এইগুলো দিয়ে হবে। ইউ আর এ গুড স্টুডেন্ট, এই অ্যাম, ইজ, আর দিয়ে প্রেজেন্ট টেন্সে কাজে লাগবে। আর পাস্ট টেন্সের বিভাগ গুলো আমি এখানে লিখে দিচ্ছি। পাস্ট টেন্সের বিভাগ গুলো হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ, ওয়ার আমি এখানে আন্ডারলাইন করে দিলাম। ওয়াজ, ওয়ার। এবারে দেখুন এই অ্যাম, ইজ, এই দুটো কিন্তু সিঙ্গুলার, এই দুটো ভার্ব সিঙ্গুলার, আর আরটা প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর হবে। দে আর বয়েস, তারা হয় বালকেরা। হি ইজ এ বয়, সে হয় একজন বালক। তাহলে একজন হলে ইজ হবে, আর আই হলে এম হবে, আই এম। আর অনেকজন হলে প্লুরাল নাম্বার যদি হয় তাহলে কিন্তু আর দিতে হবে। এখানেও তাই ওয়াজ সিঙ্গুলারের ক্ষেত্রে বসবে। সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে, সাবজেক্ট মানে কর্তা, যেমন হি ওয়াজ এ গুড স্টুডেন্ট, হিটা সাবজেক্ট, হিটা সিঙ্গুলার। আর ওয়ার কি হবে, ওয়ারটা হচ্ছে প্লুরাল নাম্বার, যেমন দে, দে মানে তারা, একাধিক, একের বেশি বোঝাচ্ছে। দে ওয়ার গুড স্টুডেন্টস, তারা ছিল ভালো ছাত্ররা, ভালো ছাত্র। তাহলে দের পরে কিন্তু ওয়ার বসবে, এইটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এই তিনটে প্রেজেন্ট টেন্স আর এই দুটো পাস্ট টেন্স। এবারে আরো রয়েছে বিভার্ব, সেগুলো আমি এখানে লিখে দেখাচ্ছি। বিং, বিন, আর বি নিজে, এই হচ্ছে টোটাল বিভার্ব রয়েছে। বিংটা এইগুলো যে কোনো টেন্সেই ইউজ হতে পারে। এই তিনটে বিং, বিন আর বি, এই তিনটে যে কোনো টেন্সে ইউজ করা যেতে পারে। এবারে আমি তাহলে বলে দিচ্ছি কটা রয়েছে। এম, ইজ, আর দেখুন তিনটে, আর পাস্ট টেন্স দুটো আছে, তিনটে, দুয়ে পাঁচ, ওয়াজ, ওয়ার। আর দেখুন বাকি তিনটে, পাঁচ আর তিনে আট, টোটাল আটটা বিভার্ব আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, টোটাল আটটা বিভার্ব আছে। বি নিজে একটা বিভার্ব। তাহলে আমি বিভার্ব সম্পর্কে আলোচনা করে দিলাম। এরা সবাই হওয়া বোঝায়, কোনো কিছু হওয়া। ইট ইজ এ কার, এরকম, এটা হয় একটা গাড়ি, এরকম। এবারে চলে আসি হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব মানে থাকা ভার্ব। থাকা ভার্ব মালিকানা অর্থে বোঝায়। মালিকানা মানে আমাদের মালিকানা আছে, সেই জিনিসটার উপর আমাদের অধিকার আছে। যেমন আমি এখানে দেখাচ্ছি, প্রেজেন্ট টেন্সে কি হবে, হ্যাজ আর হ্যাভ। প্রেজেন্ট টেন্সে এই দুটো রয়েছে মালিকানা ভার্ব। আর পাস্ট টেন্সে এটা হলে হয়ে যাবে হ্যাড। হ্যাড এটা পাস্ট টেন্সে ছিল বোঝাবে। তাহলে আমরা বুঝতে পারলাম হ্যাজ এ প্রেজেন্ট টেন্সে। যেমন ধরুন আমার একটা মোবাইল আছে, তাহলে মোবাইলটার উপরে কার অধিকার আছে, আমার অধিকার আছে। তাহলে আমি কি লিখবো, এখানে আমি লিখবো যে আমার একটা মোবাইল আছে। আমি এটাকে কি লিখতে পারি, আমি এটাকে লিখবো যে I have a mobile phone. I have a mobile phone. এইটা আমি কিন্তু এখানে লিখব, I have a mobile phone.
এটা আমাকে লিখতে হবে আমার আছে একটি মোবাইল ফোন। এরপরে যদি আমি এটাকে পাস্ট টেন্স করি তাহলে আমি কি লিখব? পাস্ট টেন্স করলে আমাকে লিখতে হবে আমার একটা মোবাইল ফোন ছিল। আই হ্যাড এ মোবাইল ফোন। আই হ্যাড এ মোবাইল ফোন। আমার একটা মোবাইল ফোন ছিল, তাহলে এইটা পাস্ট টেন্স বোঝাতে ব্যবহৃত হচ্ছে। এটা প্রেজেন্ট টেন্স, হ্যাভ মানে আছে, মালিকানা আছে, আমার মোবাইল ফোন আছে। আর মোবাইল ফোন ছিল, এখানে হ্যাড বোঝাবে, হ্যাভটাকে হ্যাড করে দিতে হবে। এই হচ্ছে এখানে, এইটাই হচ্ছে নিয়ম। এখানে হ্যাডের পরেও দেখছি অনেকটাই এখানে আন্ডারলাইন পড়ে গেছে, আমি এটাকে তুলে ঠিক করে দিচ্ছি। শুধু হ্যাডটার নিচেই আন্ডারলাইনটা হবে, হ্যাঁ হ্যাডের নিচেই হবে, হ্যাঁ পড়ে গেল। এবার এটা আলাদা, আই হ্যাভ এ মোবাইল ফোন, আর আই আমার আছে একটি মোবাইল ফোন, মানে আমার ওটা অধিকার আছে, আমার মালিকানা, আমি মোবাইল ফোনের মালিক। আর আই হ্যাড এ মোবাইল ফোন, আমার মোবাইল ফোন ছিল। এবারে আমরা চলে আসি ডু ভার্ব সম্পর্কে জানবো। ডু ভার্ব এটা কি কি আছে? এটা হচ্ছে ডু, ডাজ, ডিড আর ডান। ডু ডাজ ডিড ডান রয়েছে, কিন্তু আমি এখানে ডু ডাজটাই লিখবো, কারণ প্রেজেন্ট টেন্স এখানে লেখা আছে। প্রেজেন্ট টেন্সের জন্য ডু ডাজ, আর পাস্ট টেন্সের জন্য হচ্ছে ডিড। পাস্ট টেন্সের জন্য ডিড বসবে, আর আর পাস্ট পাস্ট পার্টিসিপেলের জন্য বসছে ডান। পাস্ট পার্টিসিপেলের জন্য বসছে ডান। প্রেজেন্ট টেন্সে ডু ডাজ, পাস্ট টেন্সে হচ্ছে সেটা ডিড হয়ে যাচ্ছে, আর পাস্ট পার্টিসিপেলে সেটা হয়ে যাচ্ছে ডান। এটা হচ্ছে ডু ভার্ব, এরা অক্সিলিয়ারি ভার্বের কিন্তু কাজ করে। আবার ডু মেইন ভার্ব হতে পারে, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের কাজ করে। যে দেখছেন এগুলো সহায়ক ভাবে কাজ করে। এটা আমি আরেকটা ভিডিওতে বুঝিয়ে দেবো, নালে আজকের ভিডিওতে বুঝতে একটু অসুবিধা হতে পারে, তো পরে আমি বুঝিয়ে দেবো। আগে আপনারা জানুন, বা আমরা জানি সবাই, যে কি কি ভার্ব রয়েছে সেটাই আগে জানতে হবে। এরপরে রয়েছে মোডাল ভার্ব। মোডাল ভার্ব কি কি আছে? মোডাল ভার্ব এটাও একটা সহায়ক ভার্ব। ক্যান, ক্যান, তারপরে কুড, মে, মাইট, শুড, উড, শ্যাল, উইল, এরপরে মাস্ট, হ্যাভ টু, have to, ought to, used to, need, dare, etc. এইগুলো তাহলে এখানে দেখুন আমি লিখে দিয়েছি মোডাল ভার্ব কি কি আছে। ক্যান, কুড, মে, মাইট, এগুলো আমি লিখে দিয়েছি। ক্যান মানে হচ্ছে পারা, যেমন আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম, এখানে কিন্তু ক্যান বসবে, আই ক্যান সুইম। কুড, কুড মানে পারতাম, অতীতকাল, ক্যানের পাস্ট টেন্স কুড। যেমন হি কুড প্লে ওয়েল, হি কুড প্লে ওয়েল, সে খুব ভালো খেলতে পারতো। মে মানেও পারা, এটা কিন্তু মে মানে পারা, কিন্তু এটা মেয়ের অনুমতি দেওয়া অর্থে ব্যবহৃত হয়। ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো, অর্থাৎ অনুমতি দিচ্ছে। আর মাইট, মাইটটা হচ্ছে পারতে, মাইট আবার ভবিষ্যৎকালেও ইউজ হয়। শুড মানে উচিত,
ইউ শুড রিড অ্যাটেন্টিভলি, ইউ শুড রিড অ্যাটেন্টিভলি, তোমার মনোযোগ সহকারে পড়া উচিত। উড, উডটা হচ্ছে কোনো কাজ আগে রোজ 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 হতো, যেমন সে আমাদের বাড়িতে আসতো, মাঝে মাঝেই আসতো, হি উড কাম টু আওয়ার হাউস, এটা উড বোঝাতে। যেমন হি উড বাথ ইন দ্য রিভার, সে নদীতে স্নান করতো। শ্যাল আর উইল, এটা আমরা সকলেই জানি, এটা ভবিষ্যৎকাল বোঝাতে ব্যবহৃত হয়। আই শ্যাল গো, তারপরে ইউ উইল গো, তুমি, আমি যাব, তুমি যাবে। মাস্ট মানে অবশ্যই, অবশ্যই, ইউ মাস্ট ডু ইউর জব, তোমাকে তোমার কাজ অবশ্যই করতে হবে। মাস্ট মানে অবশ্যই। হ্যাভ টু মানেও কোনো কিছু করতে হবে বোঝাতে। আই হ্যাভ টু গো টু কলকাতা, আমাকে কলকাতা যেতে হবে। আর অট টু মানে উচিত, এখানে শুড মানে উচিত, আর এখানে অট টু মানে উচিত, ঠিক আছে। হি অট টু, হি অট টু রিড অ্যাটেন্টিভলি, তার মনোযোগ সহকারে পড়া উচিত। ইউজ টু, এটা অতীতে কোনো কাজ রোজ হতো বোঝাতে, অতীতে কোনো কাজ রোজ হতো। হি ইউজ টু প্র্যাকটিস ক্রিকেট, সে ক্রিকেট প্র্যাকটিস করতো, তার মানে রোজই করতো। কোনো কাজ অতীতকালে যদি রোজ রোজ হয় তখন এই ইউজ টু ব্যবহৃত হবে। আর নিড মানে আপনারা জানেন, নিড মানে প্রয়োজন, আর ডেয়ার মানে সাহস করা। ডোন্ট ডেয়ার টু ইনসাল্ট মি, আমাকে অপমান করতে সাহস করো না। ডোন্ট ডেয়ার, ডেয়ার মানে সাহস করা। এই সবগুলি হচ্ছে মোডাল ভার্ব। আর মোডাল ভার্বের একটা নিয়ম হলো, মোডাল ভার্ব কখনো একা একা সেন্টেন্স তৈরি করতে পারে না। আই ক্যান, আই ক্যান গো যদি না, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি বোঝাতে আই ক্যান সুইম বলতে হবে, অর্থাৎ ক্যানের পরে একটা ভার্ব দিতেই হবে। মোডাল ভার্ব কিন্তু যদি যখন একা বসে তখন কোনো সেন্টেন্স ফ্রেম করা যায় না, কোনো সেন্টেন্স তৈরি করা যায় না। মোডাল ভার্বের পরে একটা অ্যাকশন ভার্ব বা একটা অন্য ভার্ব দরকার হয় সেন্টেন্স তৈরি করার জন্য। তাহলে আমি মোডাল ভার্ব বলে দিলাম এটা কোন কোন জায়গায় বসে। এইবারে দেখুন আমি যেটা আলোচনা করেছি, প্রিন্সিপাল ভার্ব আর অ্যাকশন ভার্ব। এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, কোনো কাজ করা বোঝাচ্ছে, আমি আগে বলেছিলাম। আর এটাকে প্রিন্সিপাল ভার্বও বলা হয়। যেমন ইট, আমি এখানে লিখে রেখেছি, ইট, গো, ডু, মেক, প্লে, সি। আমি বাংলা মানেগুলো বলে দেবো। ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, ডু মানে করা, মেক মানে তৈরি করা, প্লে মানে খেলা, সি মানে দেখাও, রাইট মানে লেখা, স্লিপ মানে ঘুমোনো, টেক মানে নেওয়া, টেল মানে বলা, সিট মানে বসা, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্পিক মানে হচ্ছে কথা বলা, রিড মানে পড়া, স্পিক মানে বলা, সিং মানে গান করা, ড্র মানে আঁকা, সুইম মানে সাঁতার কাটা, ক্যাচ মানে ধরা, গিভ মানে দেওয়া, ফ্লাই মানে ওড়া, পুশ মানে ধাক্কা মারা, ফরগেট মানে ভুলে যাওয়া, অ্যারাইভ মানে উপস্থিত হওয়া, রিচ মানে কোথাও পৌঁছানো, ট্রাভেল মানে ভ্রমণ করা, রোম মানে ঘোরাঘুরি করা, পানিশ শাস্তি দেওয়া, হেল্প সাহায্য করা, বেগ ভিক্ষা করা, পুল টানা, টিচ মানে পড়ানো, কাট মানে কাটা, রিমেম্বার মানে স্মরণ করা, সে মানে বলা, শো মানে দেখানো, ড্রিঙ্ক মানে পান করা, নো মানে জানা, ওয়ান্ট মানে চাওয়া, কোয়ারেল মানে ঝগড়া করা, ওয়েট মানে অপেক্ষা করা, ড্রিম মানে স্বপ্ন দেখা, থ্রো 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 মানে ছুড়ে দেওয়া, হিয়ার মানে শোনা, বাই মানে কেনা, কিল মানে হত্যা করা, ফেইল মানে ব্যর্থ হওয়া, অ্যালাউ মানে অনুমতি দেওয়া, গেট মানে পাওয়া, ফিল মানে অনুভব করা, ডিমান্ড মানে দাবি করা, স্টপ মানে থামা, বিগিন মানে শুরু করা, স্টার্ট মানে শুরু করা, ফিনিশ মানে শেষ করা, চিট মানে হচ্ছে প্রতারণা করা, ব্রেক মানে ভাঙা, ট্রাই মানে চেষ্টা করা, ট্রিট ট্রিট করা মানে কারোর সঙ্গে আচরণ করা, বা ডাক্তাররা যে ট্রিট করে, ট্রিটমেন্ট করে, সেটাকেও ট্রিট বলে, চিকিৎসা করা। আর কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা, সেভ মানে রক্ষা করা, ওবে মানে মান্য করা। আরো কিন্তু অনেক ভার্ব রয়েছে, এটা অগন্তি অনেক, তাই আমি এখানে এক্সেট্রা লিখে দেবো। মানে প্রচুর ভার্ব এখনো রয়েছে, সবগুলোকে এখানে লেখা সম্ভব না, সেটা আমরা সবাই জানি। এরপর আমি চলে আসছি আরেকটা জিনিস, এখানে আমি সাবজেক্ট অবজেক্ট এটা বুঝিয়ে দেবো। সাবজেক্ট অবজেক্ট অনেকের অসুবিধা হয়, সাবজেক্ট অবজেক্ট আজকে আমি সেটা ক্লিয়ার করব, কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট। আমি দেখুন এখানে একটা উদাহরণ নিয়েছি, এখানে একটা সেন্টেন্স আমি নিয়েছি। সেন্টেন্সটা কি নিয়েছি আমি একটু লিখে দিচ্ছি, এখানে একটা সেন্টেন্স নিয়েছি।
এখানে আমি একটা সেন্টেন্স নিয়েছি। সেন্টেন্সটা কি? দ্য কাউ গিভস আস মিল্ক। গরু আমাদের দুধ দেয়। গরু দেয় আমাদের দুধ। তাহলে এখানে এই সেন্টেন্সটা নিয়েছি। তাহলে এখানে আমি সাবজেক্টটা কি করে বার করব? আমি বলবো হু গিভস, কে দেয়। হু মানে কে, আমরা সকলেই জানি। হু গিভস, কে দেয়। কে দেয় দুধ? কে দেয়? গরু দেয়। দেখুন এটা কিন্তু এই সেন্টেন্সের যে ভার্বটা আছে, গিভস ভার্বের সাবজেক্ট। কাউ না থাকলে কিন্তু এখানে দেওয়ার কেউ থাকবে না, তাহলে এটাই কর্তা বা সাবজেক্ট। সেই সেন্টেন্সের মূল এখানে দেখুন, গিভস মানে ভার্ব, দেয়। কে দেয়? গরু দেয়। তাহলে এই দি কাউটা হচ্ছে গিয়ে সাবজেক্ট। এরকম যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট কিন্তু প্রথমেই থাকে, ইংরেজিতে বিশেষ করে সাবজেক্টটা প্রথমেই থাকে, বাংলাতেও সাবজেক্ট প্রথমেই সেন্টেন্সের সামনে থাকে। দ্য কাউ গিভস, তাহলে এটা এটা আমি কি পেলাম? সাবজেক্ট। এখানে আমি লিখে দিচ্ছি হু গিভস কাউ, এটা হচ্ছে সাবজেক্ট, কর্তা। এটা হচ্ছে কর্তা। তারপরে আমি প্রশ্ন করব হোয়াট গিভস, কি দেয়। হোয়াট গিভস মানে কি দেয়। দেখুন দুধ দেয়, গরু দেয়, কি দেয়? দুধ দেয়। তাহলে এটা কিন্তু ডাইরেক্ট অবজেক্ট। এটা অবজেক্ট। কিরকম অবজেক্ট? ডাইরেক্ট। দিচ্ছে, কি দিচ্ছে? দুধ দেয়। এটা হচ্ছে মুখ্য কর্ম, এটা প্রধান কর্ম, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এটা কিন্তু অবজেক্ট। এবার অবজেক্টেরও দুটো ভাগ আছে কিন্তু আমাদের মনে রাখতে হবে, একটা ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কথাটির অর্থ হলো মুখ্য কর্ম, আর ইনডিরেক্ট অবজেক্ট কথাটির অর্থ হলো গৌণ কর্ম। অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট এটা আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, মুখ্য কর্ম। আর হুম গিভস, কাকে দেয়। দুধটা কাকে দেয়? তাহলে আস, আমাদের। হু গিভস আস, আমাদের দেয়। তাহলে এই আমাদেরটা হলো গৌণ কর্ম। তাহলে হু গিভস, এখানে আমি এখানে আরেকটু ঠিক করে দিই, ঠিক করে দিলে বুঝতে পারবেন। হু গিভস, কে দেয়? দা কাউ। দুধটা কে দিচ্ছে? দা কাউ। এটা সাবজেক্ট। আমি আন্ডারলাইন করে দিচ্ছি এখানে, সাবজেক্ট। এটা হলো দা কাউটা হলো সাবজেক্ট। আর হোয়াট গিভস, এখানে আমাকে লিখতে হবে মিল্ক, এলকে, মিল্ক, দুধ দেয়। তাহলে এটা কি কিরকম কর্ম? এটা হচ্ছে মুখ্য কর্ম। অর্থাৎ কর্তা যে জিনিসটা ডাইরেক্ট দিচ্ছে, কি দিচ্ছে? দুধ দিচ্ছে। দি কাউ গিভস মিল্ক। যদি এটাও বলি আমার সেন্টেন্সটা কিন্তু ঠিক হয়ে যাবে। আমি যদি বলি দি কাউ গিভস আস, আমাদেরকে দেয়, কি দেয় যদি না বলি, তাহলে কিন্তু সেন্টেন্সটার দেখুন মানে হচ্ছে না। অর্থাৎ মুখ্য কর্ম কিন্তু এটাই প্রধান, এটা সেন্টেন্সকে কমপ্লিট করছে, এই যে অবজেক্টটা, তাই এটা মুখ্য কর্ম। দি কাউ গিভস আস, আমাদেরকে দেয়, কি দেয় বললাম না, তাহলে কিন্তু সেন্টেন্স শেষ হবে না। যদি আমি বলি দি কাউ গিভস মিল্ক, গরু দুধ দেয়, কাদের দেয় আমি বললাম না, তাহলেও কিন্তু সেন্টেন্সের মানে হচ্ছে। তাহলে ভার্ব যেটা দেয়, ডাইরেক্ট দেয়, সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এবার দেখুন সেই জিনিসটা যে গ্রহণ করে, মিলটা কারা গ্রহণ করছে? আমরা গ্রহণ করছি। মিল্কটা কারা গ্রহণ করছে? আমরা মিল্কটা গ্রহণ করছি। তাহলে এই আসটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আসটা কি না? ইনডাইরেক্ট অবজেক্ট। আস এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। বুঝতে পেরেছেন? মিল্কটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর কাদের দেয়? আমাদের দেয়, এটা ইনডিরেক্ট অবজেক্ট বা গৌণ কর্ম। আমি এই দুটোকেই আন্ডারলাইন করে দিচ্ছি। কোনো ব্যাপার নয় কর্তা, কর্ম আর ভার্বকে চেনা, কোনো ব্যাপার নয়। আর একটা সেন্টেন্স যদি আপনারা বানাতে চান, তৈরি করতে চান, তাহলে কিন্তু কর্তা, ভার্ব আর কর্মকে চিনতেই হবে।
এটা কিন্তু মাস্ট। কাদের দেয়? আস, আমাদের দেয়। তাহলে আমি এই আসটাকে আন্ডারলাইন করে দিচ্ছি। এটাও একটা কর্ম, অর্থাৎ কর্ম যদি থাকে তাহলে কাজ হবে, কর্তা যদি থাকে তাহলেও কাজ হবে, কর্তা কর্ম যদি না থাকে তাহলে কিন্তু সেখানে কাজ হওয়ার প্রশ্নই ওঠে না। বুঝতেই পারছেন এখানে দি কাউ গিভস আস মিল্ক। আমি এখানে একটু এটাকে একটু সাইজে বড় করে দিই যাতে দেখতে সুবিধা হয়। আস, আর এখানে মিল্ক একটু সাইজে বড় করে দিলাম। আর এখানে দা কাউ, এটাকে একটু সাইজে বড় করে দিচ্ছি। দা কাউ, দেখুন সব এখানে বলে দেওয়া আছে। আর কোনো অসুবিধা আপনাদের কর্তা আর কর্ম নিয়ে থাকবে না। কর্তাকে ভার্বের কাজ যে করে, যে প্রথমে থাকে সেন্টেন্সের, সেই কর্তা, আর কর্তা যাকে উদ্দেশ্য করে কাজ করে সেইগুলো হচ্ছে কর্ম। যে কর্তা যে কাজটা করে, কর্তা দেখুন এখানে গিভস কি দিচ্ছে? মিল্ক, দুধ দেয়। এটা হচ্ছে কি দিয়ে প্রশ্ন করতে হবে? হোয়াট গিভস, কি দেয়? দুধ দেয়। এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর যে সেটা গ্রহণ করে, কারা গ্রহণ করে দুধটা? আমরা গ্রহণ করি। হুম গিভস, কাদের দেয়? সেটাই হচ্ছে গৌণ কর্ম। এটা হচ্ছে হুম দিয়ে প্রশ্ন করতে হবে, কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, কাকে দেয়। এবার দেখুন ভার্বের আরেক রকমও ফরম্যাট আছে, আরেক রকমও ভার্বকে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে সকর্ম ক্রিয়া। আমি দেখুন এখানে বাংলায় লিখে দিয়েছি সকর্ম ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার কর্ম আছে। সব ক্রিয়ার কিন্তু কর্ম থাকে না, তবুও সেন্টেন্স কিন্তু মিনিংফুল হয়। সেন্টেন্স মিনিংফুল হয়। যেমন দেখুন এখানে আমি লিখেছি উই ইট রাইস। তাহলে এখানে বুঝতেই পাচ্ছেন, এটা আমি একটু সাইজে বড় করে দিলে বুঝতে পারবেন আরো ভালো করে। তাহলে এটা আমরা বুঝতে পারছি উই ইট রাইস, আমরা খাই ভাত। এখানে দেখুন ভার্বটা হচ্ছে ইট, ইটটা ভার্ব, আমি আন্ডারলাইন করে দিলাম। আর রাইসটা কিন্তু কর্ম, এটা ভার্ব। আর রাইসটা আমরা কি খাই, ওই যে বলেছি কি দিয়ে প্রশ্ন করতে হবে। আমরা কি খাই? আমরা ভাত খাই। তাহলে এখানে কর্মটা রয়েছে। এই ক্রিয়াটা ইটটা হচ্ছে সকর্ম ক্রিয়া যার কর্ম আছে। ইট ভার্বটি হলো সকর্ম ক্রিয়া যার কর্ম আছে। আর দেখুন ইনট্রানজিটিভ ভার্ব মানে অকর্ম ক্রিয়া যার কর্ম নেই। যেই সকল ভার্বের কর্ম থাকে না তাকে, সেই সকল ভার্বকে বলা হয় অকর্ম ক্রিয়া। দেখুন দেখুন উই স্লিপ, আমরা ঘুমাই। আমরা ঘুমাই, কি ঘুমাই কি বলা হয়? যেমন আমরা খাই, কি খাই? ভাত খাই। তারপরে আমরা আরো অনেক জিনিস খাই, আমরা সব জিনিসের নাম বলতে পারবো কি খাই। কিন্তু আমরা ঘুমাই, কি ঘুমাই যদি প্রশ্ন করে, কোনো প্রশ্ন আসছে না, উত্তর আসছে না। তাহলে এটা হচ্ছে অকর্মক ক্রিয়া যার কোনো কর্ম নেই। এগুলোকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এরকম অনেক আছে। উই রান, আমরা দৌড়াই, এরও কোনো কর্ম থাকে না। উই ওয়াক, এটারও কোনো কর্ম নেই। আর এরকম সকর্ম ক্রিয়া অনেক আছে। যেমন উই প্লে, আমরা খেলি, কি খেলি? ক্রিকেট, ফুটবল, ঠিক আছে। দে রাইট, তারা লেখে, কি লেখে? স্টোরি লেখে, গল্প লেখে। এরকম সকর্ম ক্রিয়াও অনেক রয়েছে, আবার অকর্ম ক্রিয়াও অনেক রয়েছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, এখানেই আমি শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার এই সামনের মাসে আমার একটা নতুন ব্যাচ স্পোকেন ইংলিশের শুরু হতে চলেছে। আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম্বার আমি নিচে এখানে দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি কিন্তু স্পোকেন ইংলিশ সবাইকে খুব সহজভাবে এবং গ্যারান্টি সহকারে শেখাই। এটাও আপনারা এখানে আমার কাছে আসলে বুঝতে পারবেন। কেউ যদি শিখতে না পারে আমি টাকা রিফান্ড করি। এবং যে কোনো ছাত্র, সে ইন্টেলিজেন্ট হোক, ব্রিলিয়ান্ট হোক অথবা ডাল হতে পারে, সে যদি তাদের যদি একটু ইন্টেলিজেন্স কম থাকতে পারে, আমি তাদেরকেও পড়াই। এবং এখানকার সাকসেস রেট আমার কাছে 100%। সকলকে আমি শিখিয়েছি, কারণ
যে পদ্ধতিতে আমি শেখাই সেটা হচ্ছে খুবই ছাত্রদের ভাষায় বা যারা শিখেছে তাদের ভাষায় খুবই সহজ পদ্ধতি। আমার বাড়ি বেহালায়, আমি বেহালায় থাকি, কলকাতার বেহালায় থাকি। তো আমার যোগাযোগ নাম্বারটা আমি এখানে নিচে লিখে দিচ্ছি। নাইন 974887203203 এটা আমার ফোন নাম্বার। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য খুব খুব ভালো থাকুন।